সমান। তবে শীতল কথা বাড়ালো না, বিনা বাক্যে বাইকে চড়ে বসলো। নড়ে চড়ে জামা কাপড় ঠিকঠাক করে সুন্দর করে বসলো। তখন শুদ্ধ বলল, লং ড্রাইভে বের হলে আমার যেদিকে দু চোখ যায় আমি চাই। আজও যাব, এখনো সময় আছে। সমস্যা থাকলে নেমে যা। না সমস্যা নেই। সত্যিই তো? একদম সত্যি। পরে বড় কাছে নালিশ করবে না তো? আমি ভয়টা দেখিয়েছে, অচেনা রাস্তায় নিয়ে গেছে, জোরে বাইক চালিয়েছে, হ্যান ত্যান কত কি। না না, কোনো নালিশ করব না, প্রমিস। ওকে। এই কথা বলে শুদ্ধ বাইকে স্টার্ট করলো। শীতল খুশিতে ডক করে শুদ্ধর কাঁধের উপর হাত রাখলো। কারো মুখে কোনো কথা নেই। অনেকদিন পর এভাবে বের হয়ে শীতল আশপাশ তাকিয়ে দেখছে। পাগলাটে সমীরণে উঠছে তার পরনের ওড়না। হেলমেট থাকায় মুখভঙ্গি বোঝা যাচ্ছে না, তবে সে খুশি, ভীষণ খুশি। এর আগেও সায়নের সঙ্গে বের হয়েছিল, খুব মজা করেছিল দুজন। কত কিছু খেয়েছিল, ইচ্ছে মতো ঘুরেছিল। ভাবুক শীতল ভাবনা জগতে ডুবে খেয়ালই করেনি বাইকের গতি ধীরে ধীরে বাড়ছে। হাইওয়ে দিয়ে সা সা করে ছুটতে তাদের বাইক। কোথায় যাচ্ছে জানা নেই। যেদিকেই যাক তাতেও কোনো সমস্যা নেই। আজ মন খুলে ঘুরবে, ঘুরতে ঘুরতে আনন্দ করবে। তবে এতক্ষণ চুপ থেকে তার পেটের মধ্যে কথাটা যেন তাকে সমানে খোঁচাচ্ছে। খুব অশান্তি লাগছে। শুদ্ধ ততক্ষণে হাইওয়ে পেরিয়েছে, অচেনা পথের পথ ধরেছে। তার বাইকের গতিও আরো একটু বেড়েছে, যেন বাতাসের সঙ্গে উড়ে যেতে চাচ্ছে। বাইকের গতিটা এতক্ষণে খেয়াল করলো শীতল। তাতে তার বুকের ধুকপুকানি শুরু হলো। ভয়ে দু হাত খামচে ধরেছে শুদ্ধর কাঁধের জ্যাকেট। সে ভয়ে ভয়ে এবার জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? বিপদের চৌরাস্তায়। এ আবার কেমন নাম? কোথায় এটা? শ্মশান ঘাটের পাশে। কি, আপনি আমাকে শ্মশান ঘাটের দিকে নিয়ে যাচ্ছেন? হুম। আমি যাব না। বাইক থামান, নামবো। বাইক থামানো যাচ্ছে না। থামানো যাচ্ছে না মানে? বাইকের ব্রেক ফেল। কি কি বলছেন এসব? কি হবে এখন? কি আর হবে, মরে যাব। মরতে ভয় পেলে মরার আগে আমাকে আঁকড়ে ধরতে পারিস। মৃত্যু পথযাত্রী মারা যাচ্ছে ভেবে বেয়াদবি মাফ করে দেব। শীতল হতবম্ব হয়ে তাকিয়ে আছে। বাইকের ব্রেক ফেল মানে? আজ তার ভবলীলা সাঙ্গ। কোন কোকুন্নে এসেছিল সে? বাইকের ব্রেক ফেল, অথচ এই লোক এখন এত শান্ত আছে কিভাবে? এর কি মরার ভয় নেই? বাইক চলছে দ্রুত গতিতে, গতি কমার নেই, ধাপে ধাপেই বাড়ছেই তো আছে। শীতল এবার কাঁদতে শুরু করলো। যেভাবেই হোক বাইক থামান ভাইয়া, আমি এখনই মরতে চাই না। মরণ কি বলে আছে? আমি সরি রে শীতল, সত্যি বাইক থামছে না। একটা গাছের সঙ্গে দুম করে লাগিয়ে দেন, গুরুতর আহত হতে সমস্যা নেই, কিন্তু এত তাড়াতাড়ি মারা বাংলা সিনেমা যাবে না। দেখিসনি? গাছের সঙ্গে ধাক্কা খেয়ে স্মৃতি হারিয়ে টাল হয়ে পাবনা যেতে হয়। তোরও যদি স্মৃতি হারিয়ে যায় তখন কি হবে? এমনিতে কথায় কথায় ভাই ভাই করে মুখে ফেনা তুলে হেদিয়ে মারিস। স্মৃতি হারিয়ে আমাকে যে আব্বা ডাকবি না, এই গ্যারান্টি কে দেবে? তুই নাকি তোর বাপ? পাগল, স্মৃতিহারা হয়েও বাঁচতে চাই আমি। বাঁচান আমাকে, কে আছো বাঁচাও। শীতল ভয়ে কাঁদতে শুরু করেছে, আর শুদ্ধ হেলমেটের আড়ালে হেসেই যাচ্ছে। এই মুহূর্তে সে টের পাচ্ছে হাসি চাপিয়ে রাখাও খুব কষ্টের কাজ। এদিকে শীতল বাঁচাও বাঁচাও করে সমানে চেঁচিয়ে যাচ্ছে। তবে নির্জন অন্ধকার রাস্তা বিধায় কেউ শুনছে না। তারা এমন এক রাস্তাতে এসেছে, কোনো গাড়িও দেখা যাচ্ছে না। বাইকটা তখনও পূর্বের গতিতে চলমান। এত জোরে বাইকটা চলছে, শীতল তার ভারসাম্য বজায় রাখতে হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে এখনই হাত ফোঁচকে পিচ ডালা রাস্তায় আছড়ে পড়বে। সে ভয়ে শুদ্ধর পিঠে মাথা ঠেকিয়ে শক্ত করে আঁকড়ে ধরে বিড়বিড় করে সুরা পড়ছে। তার অবস্থা দেখে শুদ্ধও বলল, শীতল, বামে তাকা। শীতল সেভাবেই ঘাড় ঘুরিয়ে বামে তাকালে শুদ্ধ বলল, এটা হচ্ছে শ্মশান, অনেক পুরনো শ্মশান। এখানে কত মানুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে কে জানে। কে গলায় ফাঁস দেওয়া, গলা কাটা, পা কাটা, হাত কাটা, কত ধরনের লাশ যে পুরনো হয়। এর আগে শুনেছিলাম। একে তো ঘুটঘুটে অন্ধকার চারপাশ, একদম লোকশূন্য এলাকা। শ্মশান শুনে গা ভার হয়ে আসছে। শীতল আরেকটু শক্ত করে শুদ্ধর জ্যাকেটটা খামচে ধরে চোখ জোড়া বন্ধ করে নিল। ভয়ে ঘেমে উঠেছে তার হাতের তালু, গলা শুকিয়ে কাঠ। পায়ের তালুটাও কেন যেন শিরশির করছে। বাতাসের শো শো শব্দ অদ্ভুত রে শোনাচ্ছে। তাকে এতটা নিশ্চুপ দেখে শুদ্ধ নিঃশব্দে হাসল। তারপর হঠাৎ কিছু মনে পড়ার মতো করে বলল, শিট, আমি তো একটা কথা ভুলে গেছে। কি কি কথা?
তোর কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? কাঁপছিস না কাঁদছিস? ভাইয়া বাড়ি যাব। যেতে পারলে আমিও খুশি হতাম, কিন্তু সেটা বোধহয় আর হবে না রে। তোকে কতক্ষণ সেফ রাখতে পারবো তাও বুঝছি না। কেন? আমি তো ভুলে বসেছি আমারও সিংহ আছে। এখন ওই আত্মারা যদি আমার গায়ে ভর করে, তুই আমাকে জ্বালাস, রাগাস? তোর উপরে খুব রাগ আছে আমার। আত্মার যদি সে রাগ তুলতে তোকে আছাড় মারে অথবা গলা চেপে ধরে মেরে ফেলে, এরা নাকি রক্ত খায়, কচকচ করে মানুষের নাকি ভুঁড়ি খায়। তোর সঙ্গে যদি এসব কিছু হয়, মাফ করে দিস। মনে করি সেখানে আমার হাত নেই, আমি নিষ্পাপ। আত্মার হাতে যদি তোর অপমৃত্যু হয়ও, তাহলে নিয়তি ভেবে ধরে নিস। কষ্ট রাখিস না মনে। তোকে তো বাঁচাতে পারবো না, তবে আমি কথা দিয়েছি তোর ফতরা তোর পছন্দের জর্দার নিজের হাতে বিরাবো সবাইকে। শীতল ঠোঁট ভেঙে কাঁদছে, বারবার নাক টানছে, ভয়ে পরনের কুর্তিটা ভিজে উঠেছে, গা গা চ্যাট চ্যাট করছে। এখন যদি সত্যি শুদ্ধর গায়ে ভূত ভর করে তাহলে কি হবে? কার কাছে সাহায্য চাইবে? এই কথা ভাবতে না ভাবতেই তার ভয়ের মাত্রা বাড়লো। হাতের বাঁধন ঢিলে হয়ে আসলো, তবে জ্ঞান হারিয়ে পড়ার আগেই শুদ্ধ তার হাতটা ধরে দ্রুত বাইকটা থামালো। এতক্ষণ নজর রাখছিল শীতলের ওপর, এজন্য ধরতে পেরেছে সহজে। সে বাইকে বসা অবস্থায় শীতলকে কাছে টেনে হেলমেট খুলে দেখে তার মুখটা ঘামে ভিজে আছে। সে হাত দিয়ে ঘাম মুখে শীতলের গাল চাপড়ে ডেকেও সাড়া পেল না। পানি না থাকায় চোখে মুখে পানি দিতে পারলো না, তবে অবচেতন শীতলের মুখের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, কেবল বিপদের চৌরাস্তা পার হলে, এখনো সর্বনাশের চিপাগুলি পার হওয়া বাকি। এত তাড়াতাড়ি জ্ঞান হারালে হবে? হ্যাঁ, কদিন ধরেই আবু সিদ্দিকের সঙ্গে নীরব দ্বন্দ্ব চলছে সায়নের, এজন্য অবশ্য সায়নই দায়ী। আবু সিদ্দিক বারবার বারণ করেছিল ভুলেও যেন অঙ্কনকে জানে না মারে। এখন অঙ্কনকে মারলে দোষটা ওনার ঘাড়ে চাপবে, এমনিতেই সময় খারাপ যাচ্ছে। এখন এসব করা মানে নিজের বিপদ বাড়ানো। কিন্তু সায়ন সে কথা শোনেনি, বরং সে অঙ্কনকে নির্মমভাবে জবাই করেছে। তারপর শুধু অঙ্কনের মাথাটা পার্সেল করে তার বাবার কাছে পাঠিয়েছে। কোনো রাজনীতিবিদ ছেলের কাটা মাথা পেলে বসে বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। অঙ্কনের বাবাও বসে নেই, পাগলা কুকুরের মতো খুনিকে খুঁজে বেড়াচ্ছে। ওপর মহলের আদেশে পুলিশও বসে নেই। আবু সিদ্দিককে দলে একমাত্র সায়নই এভাবে মানুষ মারতে পারে, মারে। এ সন্দেহের বশে পুলিশ আজ সিদ্দিকের কাছে এসেছিল, শান্তভাবে হুমকি দিয়ে গেছে, সামনেই নির্বাচন। এখন যদি এসব কেস ঘাড়ে পড়ে জনগণ কি ভোট দিবে? ভোটের আগেই তো জনগণ আঙুল তোলা শুরু করবে। সায়নের এমন বাড়াবাড়িতে ভীষণ চটে আছে আবু সিদ্দিক। উনি এসব নিয়ে কথা বলতেই সায়নকে ইমেল করেছে। স্বর্ণের কথায় ইমেল চেক করে সায়ন পার্টি অফিসে এসেছে। পায়ের উপর পা তুলে বসেছে ঠিক আবু সিদ্দিকের মুখোমুখি। পাশে দাঁড়িয়ে আছে কনক। সায়ন যদি আবু সিদ্দিকের ডান হাত হয় তো কনক বাম হাত। তবে অজ্ঞাত কারণে কনক সায়নকে সহ্য করতে পারে না, কারণ সায়নের থেকে সে বেশি দিন আবু সিদ্দিকের সঙ্গে আছে। অথচ সিদ্দিক তার কাজ মত দেওয়া নেওয়া দূর কিছু শেয়ারও করে না। এত আগে সায়নের ভুল ধরে বারবার সিদ্দিকের কান পড়া দেয় সে, কিছুক্ষণ আগেও দিয়েছে। সিদ্দিক চেয়ারে বসে জ্বলন্ত সিগারেটের দিকে তাকিয়ে আছে। সায়ন বসে বসে কাঁচা ছোলা খাচ্ছে, খোসা সারছে চকচকে টেবিলের ওপর। তার এহেন কাজে সিদ্দিক ঠান্ডা স্বরে বলল, কিছু দিনের জন্য গা ঢাকা দেয় সায়ন। কার বাল ছিঁড়ছে? কারুরই না, আপাতত নিজের বাল বাঁচাতে গা ঢাকা দে, নয়তো তোর পুলিশ বাপ এসে তোর বাল উপড়ে নিয়ে যাবে। আসুক, আমিও তাদের বাল ছিঁড়ে বোঝা বেঁধে হাতে ধরিয়ে দেব। মুখে মুখে কথা বলায় সিদ্দিক বিরক্ত হলেও বুঝতে দিলেন না। তবে মনে মনে সায়নকে গালি দিতেও ভুল করলেন না। সায়নের এমন দাপট দেখে কনকের গা পিত্তি জ্বলছে। এই ছেলে নিজেকে কি ভাবে কে জানে। তবে এই মুহূর্তে সে চুপ থাকতে পারলো না, তাই দাঁতের দাঁত চেপে বলল, মারার কি খুব দরকার ছিল? মারলি পার্সেল পাঠাতে গেলি কেন? ওকে মারার কেরা উঠছিল তাই মেরেছি। তাদের তোর বাপের কি? সায়ন, বাপ তোলে কথা বলবি না। বলবো, যা পারিস করে নিস। তাদের তর্কে এবার ধমকে উঠলেন সিদ্দিক। টেবিলের উপর শক্ত থাবা বসিয়ে হিসিয়ে বললেন, তুই মেরেছিস, এসব ঝামেলা তুই সামালবি। এর এক ফোঁটা দায় যেন আমার গাড়ে না আসে। এ কথা বলে উনি হন হন করে বেরিয়ে গেল। সায়ন পায়ের উপর পা তুলে তখনও কাঁচা ছোলা চিবোতে ব্যস্ত। পরনে 2 কোয়ার্টার গ্যাভিয়ান প্যান্ট ও টি শার্ট।
শারীরিক গঠন দেখে মনে হচ্ছে ভদ্র সভ্য কোনো চকলেট বয়, যার মধ্যে হিংস্রতা নেই, রাগ ও ক্ষোভ শব্দের সঙ্গে পরিচিত নয়। সে শান্তিপ্রিয় শান্ত মানুষ। আজ আর বাসায় ফিরবে না। ইনসানের একটা ব্যবস্থা করতে হবে। ছেলেটা বড্ড বেশি লাফাচ্ছে। পা না কাটলে তার লাফাতে থামবে না বোধ হয়। সমস্যা নেই, তার ব্যবস্থা সে নিজেই করবে। সিদ্দিক বেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে সায়ন বলল, আমার ফোনে উকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাফ করলাম, দ্বিতীয়বার উকি মারার চোখটাও রাখবো না। ভুলে যাস না, আমি ছেলে ভালো, তাই মানুষটা খুব খারাপ। কনক মনের রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। শান পায়ের উপর পা তুলে এখনো ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। তখন তার ফোনে মেসেজ টোন বাজলো। মেসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে। বেস্ট অফ লাক। শান হাসলো, বড়ই চমৎকার সেই হাসি। তারপর ছোলো চিবোতে চিবোতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাক ভাবে গুজলো। ঘাড় ঘুরিয়ে গড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করলো, ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই করা চুমু টিট দেব। হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দে বাজছে উইন্ড চাইমিং এর টুংটাং শব্দ। সব কথা বলে মন দিয়ে শব্দটা শুনলো। বাতাস বইছে, সেই বাতাসে উইন্ড চাইম মিষ্টি সুর তুলেছে। সে কোথায় যেন শুনেছিল উইন্ড চাইমের টুংটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে, মন খারাপ দূর করে। সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা বলে ফোন কানে ধরে বসে রইল, মন দিয়ে শুনল। কলদাতাও বোধহয় এটাই চেয়েছিল, তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই আরো কয়েকবার হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামি করছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়লো। শীতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বক বক করে। তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, এই আপু, তাড়াতাড়ি আমার রুমে আসো তো। কেন, কি হয়েছে? সিলিং ফ্যানটা অফ করে যাও, শীত লাগছে খুব। এজন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস? আমি উঠতে পারবো না, অলসতা আমাকে জাপটে ধরেছে। তুমি এসো, না এলে ঠান্ডায় নিউমোনিয়া হলে সব দোষ তোমার। সেই দিনও জেগে পড়েছিল বিদায় গিয়ে অফ করে এসেছিল। সে কথা মনে পড়ে শখ হাসলো। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোন বেজে উঠলো। সেই নাম্বার থেকে কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তেই দেখলো পর পর কল আসতেই আছে। একবার দুইবার তিনবার করে 12 বারের বেলায় একবার দুইবার তিনবার করে 12 বারের বেলায় কল রিসিভ করতেই অপর পাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, না একদণ্ড শান্তি। পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছো। চোখ বন্ধ গেলেও তোমাকে দেখি, আর চোখ খুললেও তুমি। কেন এমন হচ্ছে? কি করছি আমি? কি দোষ আমার? কেন আমাকে বিপদে ফেলার আমার? এমন করিয়া লাগাতো না করলে কি অধম হয়ে যেত? পুরুষারই ভারী কণ্ঠস্বর শুনে সব কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে। শুনেছে এই ভয়েস, কে সে আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? তোমার প্রেমে হাবুডু খাওয়ার এক হতভাগা নাবিক। খেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্রঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না। এতদিন ভদ্র সভ্যই তো ছিলাম, থাকতে দিলে কই? যাই হোক, এখনো চিনতে পারোনি কি আমায়? না। আনাপ বলছি, বিকেলে দেখা হলে কথা হলো, এর মধ্যে সব ভুলে গেলে? এবার চিনতে অসুবিধা হলো শখের। এজন্য বোধহয় ভয়েস চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার কোথায় পেল? সাহস দেখাতে ফোনও করেছে। তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। আর অচেনা কারোর সঙ্গে রাত বেরাতে তার কথা থাকতে পারে না। তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। তারপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না।
হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। এত এত মানুষের মেরে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে, মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে সঙ্গের সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব বেহায়াগিরি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে এই কথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেললো। ফোনের আলো জল জলে চোখে যাচ্ছে দেখে ফোনটা উল্টে রেখে দিল। এই ব্যাপারে কিছু বলার নেই, তাই কথা বাড়ানো বৃথা। কথার মাঝে কল কাটতে দেখে আহানাফ একের পর এক কল দিতেই থাকলো, কিন্তু শখ রিসিভই করলো না। তাই অনেকগুলো মেসেজ করলো। এরপরই কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বার শখের নারীর ব্ল্যাক লিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানি তার রাগ হলো না। ব্যালকনি থেকে রুমে এসে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুলো, ঘাড় ঘুরিয়ে পাশের শূন্য জায়গাটা দেখলো। তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটি মেয়ের ছবি বের করলো। খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখলো, কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা কবে তার হবে? ঝাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে। নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেললো। তারপর মিটিমিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করলো, এই যে মিষ্টির মুখে মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের শুনি? এই যে দূরত্ব, যে ভালো লাগা না, কাছে এসো আমার হো, আমার অবুঝ মনটা পুরি আর বসান হইও না গো, হইও না। সায়ন জানে এই মেসেজের রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেটে পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিস প্রায় সারা রাত খোলা থাকে। ফোন আলাপ মিটিং করে, আলাপ আলোচনায় বসে, কখনো আমোদ ফুর্তিতে মাতে। সায়ন ছোলার খোসা ছাড়িয়ে মুখে পুরে বাইক নিয়ে বেরিয়ে গেল। পরপর ফোনে নোটিফিকেশন না এলেও বুঝলো কার মেসেজ হতে পারে। সে চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে বাইকটা তার সামনে দাঁড় করালে কারো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটা বাইকের পেছনে উঠে বসলো। সায়নও বিনা বাক্যে বাইক ছোটালো ক্লাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে সায়ন লুকিং গ্লাসে একবার তাকিয়ে চমৎকার করে ডাকলো। টেক্সট পেয়েও সে কিছুই মনে করে না। ঝটপট উঠে রিকশায় বসে সে সায়নের ফোনে কল করে জানতে চায় সে এখন কোথায়। সায়ন সেদিন একটা মিছিলে ছিল, আর ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে। একথা শুনে স্বর্ণ সায়নের বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। সায়নের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে। সে সায়নের বোন জেনে কেউ কিছু বলার সাহসও করে না, বরং চা কফির সাথে নাস্তা এনে রেখে যায়। তার পার্টি অফিসে আসার কথা কনক সায়নকে জানায়। এ কথা শুনে সায়নও ছুটে আসে তাৎক্ষণিক। এসেই রাগে থর থর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, একা এখানে কেন তুই? পায়ের নলা কাটতে হবে? স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে সায়নের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। আজ তার চোখের মুখের অবস্থা দেখে সায়ন ভ্রু কুটি করে তাকিয়ে রইল। সাংঘাতিক কিছু ঘটেছে আন্দাজ করে নিল, নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না। একথা ভেবে সে নিজেকে শান্ত করলো। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসলো, ঝকঝকে গ্লাস ঢেকে রাখা পানি এগিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলছে? আমি তোমার বেড গরম করি, তোমার সাথে শুই, বীর্য ছাড়ার কি কি দাও আমাকে, এর জবাব আগে দাও আমাকে। ক্ষিপ্ত স্বরে কথাগুলো শুনে স্বর্ণের কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করলো। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলেও শখকে যতটুকু ভালোবাসে তাদেরকেও ততটুকু ভালোবাসে। নিজের আপন বোন বলে সে কখনো শখে আলাদা কিছু দেয়নি, আলাদা করে শাসনও করেনি। যখন যা চেয়েছে তিন বোনকে একসঙ্গে, যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে। অথচ আজ স্বর্ণের মুখে এই কথা শুনে রাগের পারদ বাড়ল। উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কে কি বলছে? বাড়তি চুপা দেখাবি না, একদম মূল পয়েন্টে আয়। কে বলছে এসব? কে বলেছে তাদের চিনি না আমি, তবে কেন বলেছে এর কৈফিয়ত তোমাকে দিতে হবে, নয়তো বাবাকে অন্য বাসা নেওয়ার কথা বলতে বাধ্য হব। এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ, এখন বাড়ি যা, আমি দেখছি। অকারণে কেন আমাকে এসব বলা হলো? তোমার কারণে কেন এসব শুনবো আমি? তোমার কাজেরটাই নেব না আমি। ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দিবে, নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তায় এভাবে অপদস্থ করার কথা শুনে শারাফাত চৌধুরীও বসে আঙ্গুল চুষবে না নিশ্চয়। আশ্চর্য তো, আমি এসব বলতে বলছি নাকি স্বয়ং নিজে এসব বলছি তোকে? ওদের চুরপাট দেখাচ্ছিস কাকে?
এমন কাজ করো কেন যে কাজের রেস ধরে বাড়ির মেয়েরা পথে ঘাটে অপদস্থ হতে হয়? সেই কৈফিয়ত তোকে দিতে হবে? প্রয়োজনে তাই দিতে হবে। সায়ন এ কথার জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু তাকিয়েছিল। স্বর্ণ তার রাগ কতটুকু উগরে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে সায়ন খোঁজখবর নিয়ে সেই ছেলেগুলোর কি করেছে একমাত্র সেই জানে। তারপর থেকে সায়নের সঙ্গে কথা বলতো না, পাশে বসতো না, কিছু দিলে নিত না, এমনকি ঈদের সালামি দিলে ছুঁয়েও দেখতো না। অনেকে খেয়াল করেছিল ওদের দুজনের জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায় কিনা কারো থেকে। সামান্য একটা ঘটনায় সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন সায়নই তাকে ডেকে পাঠায়। সরি বলে, জবাবে স্বর্ণ অকপটে বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে সায়ন হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুলে ব্রাক ব্রাশ করতে করতে হেয়ালি সুরে বলল, সঙ্গে নেব মানে? রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি? হুম। না নিলে? পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতেই নিজেকে প্রস্তুত করো। থ্রেট দিচ্ছিস? ধরে নাও তাই। যে নোংরা ঘৃণা করিস সেই নোংরা গায়ে মাখতে উঠে পড়ে লাগলি কেন হঠাৎ? কি উদ্দেশ্য তোর? কি গোট পাকাচ্ছিস তুই? রাজি, তুমি? চৌধুরী নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্ন ভাবতে পারিনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস? স্বর্ণ জবাব দেয়নি, আবার নিজের জেদ থেকে তাকে টলানোও যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল শাওন স্বর্ণের জেদের কাছে হার মানতে, এবং সেও শর্ত জুড়ে দিয়ে বলেছিল, কাজের স্বার্থে যা করার করবি, তবে আড়ালে থেকে। যত যাই হোক, সর্বসম্মুখে কখনো তোর নিজের পরিচয় সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতির আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়ে চিনাতো কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো, আর বেশিরভাগ টাস্ক হতো কারো সম্পর্কে তথ্য কালেক্ট করা। মোট কথা, সায়নও বুঝতো না তাকে দিয়ে কি কাজ করাবে, কি কাজ করলে সবার চোখের আড়ালে থাকবে স্বর্ণ। পরে অনেক ভেবে প্রফেশনাল ভাবে হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শেখে সে। বর্তমানে সে তুখোর হ্যাকার। তার কাজ সায়নের চিহ্নিত করা আইডি কিংবা ফোন হ্যাক করে সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা, তারপর একটি ফাইল তৈরি করে সেসব সায়নের হাতে তুলে দেওয়া। আর সায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করেছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ের তলার মাটি শক্ত করা জরুরি, নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর এভাবেই দিন যাচ্ছে, সময় কাটছে, ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে। তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তে মন দেওয়া নেওয়া হয়েছে, ভালোবাসা নামক জালে ফেসে গেছে, মোহ কেটে মায়াতে জড়িয়েছে। এসব যখন টের পেয়েছে, কেউ আর লুকানোর চেষ্টা করেনি, বরং অকপটে স্বীকার করেছে, গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরি প্রেম। প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, একজন সশরীরে উপস্থিত হয়ে আরেকজন আড়াল থেকে শক্তি হয়ে। বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনো শীতলকে ধরে আছে। তার চোখে মুখে এক রাশ বিরক্তি ঝরে পড়ছে। শীতলের চোখ বন্ধ, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতে হাতও ব্যথা হয়ে গেছে। এদিকে শীতলকেও ধরে গেলে বাইক পড়ে যাবে, বাইক সামলাতে গেলে তার হাত ফসকে শীতল পড়ে যাবে। এ কোন বিপদ! কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়? সে আরেকবার শীতলের গাল চাপড়ে ডাকলো, সারা নেই, নড়চড় নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়ির কেউ একসঙ্গে বের হতে দেখেনি। দারুণ কেনা হয় টাকা দিয়ে ক্যাচ আপ করা যাবে। এক কাজ করি, আপুটাকে এখানে ফেলে যায়, শেয়ালে এসে মাংস খেয়ে ফেললে হাড়গোড় লুকানো ব্যাপার না। এ কথা বলে তাকে ছাড়তে গেলে শীতল খপ করে শুদ্ধের দু হাত আঁকড়ে ধরলো। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করলো। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সবসময় আমার সঙ্গে এমন করেন কেন? তুই অজ্ঞান ছিলে? না, আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। এ কথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিচের ঠোঁট কামড়ে এক ভ্রু উঁচু করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে, কারণ আর যাই হোক অবচেতন মানুষের চোখের দুই পাতা তীর তীর করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা দেখার জন্য মিটমিট করে চোখ খুলে না। সে এই নিয়ে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলল। শীতল আশপাশ তাকিয়ে নামলো। শুদ্ধ বাইক স্টার্ট করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরলো।
শুদ্ধ বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুজে সামনের দিকে হাঁটা ধরলো। তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে সঙ্গে পা মিলিয়ে মিনমিন করে বলল, বাড়ি যাব না? যা যা, আমাকে ধরে রেখেছে? একা একা কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে যা। কথায় কথায় এমন খ্যাচ খ্যাচ করলে সঙ্গে নিলেন কেন? আমি নেই নে, তুই স্বেচ্ছায় সঙ্গে এসছিস। এসেছি তাই বলে এভাবে কথা বলতে হবে? হবে। কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে। শীতল মুখ লটকে শুদ্ধের দিকে থেকে চোখ সরিয়ে নিল। চাঁদের আলোয় রাস্তা দেখা যাচ্ছে। রাত কটা বাজে কে জানে। শুদ্ধ হাঁটছে তো হাঁটছেই। বের হয়েছিল বাইকে করে ঘুরবে বলে, অথচ এই বর্বর লোক তখন থেকে হাঁটাচ্ছে তো হাঁটাচ্ছে। সে এবার আর না পেরে পাশাপাশি চলতে চলতে পুনরায় মুখ খুলল। ওদিকে কোথায় যাচ্ছেন? সব অন্ধকার। এত সুন্দর অভিনয় করলি, গিফট না দিলে চলে? তোর গিফটটা তোকে বুঝিয়ে দিতে ওদিকে যাচ্ছে। গিফট? সত্যি আমি সুন্দর অভিনয় করেছি? হুম। কি গিফট দিবেন শুদ্ধ ভাই? বলুন না প্লিজ, বলুন বলুন। সামনে একটা পুকুর আছে, ভাবছি সেখানে তোকে নিয়ে গিয়ে চুবাবো। ছোট গিফট বলে মন খারাপ করিস না। এখন পুকুরে চুবাই, কাল না হয় নদীতে চুবিয়ে আনবো। শীতল থেমে গেল। ওর নিজের পায়ের জুতো খুলে নিজের গালে মারতে ইচ্ছে করছে। সে কেন ভুলে যায় এই লোক আস্ত একটা বদমাস। বোম মারলেও তার মুখ দিয়ে সুন্দর কথা বের হয় না, হবেও না। কোনো মতে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে কোনো দিন এই লোকের সঙ্গে বের হবে না। এই বিশুদ্ধ পুরুষ তাকে নিয়ে বেরোনোর জন্য কেঁদে মরে গেলেও যাবে না। না না না। আসার সময় ভেবেছিল যা কিছু ঘটুক বড় আব্বুকে কিছু বলবে না, কিন্তু না, সে বাড়ি গিয়ে বড় আব্বুকে ফোন করবে, পাই টু পাই সব বলবে, সব। ছেলের এই কাণ্ডে যদি বড় আব্বু বিচার না করে তবে সেই বাড়ি ছেলে চলে যাবে। তাকে চুপচাপ দেখে শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো। তারপর ফিচেল হেসে বলল, বড় আব্বুকে কথা লাগানোর পায়তারা চলেছিস তাই না? তা তোর বড় আব্বুকে ভয় পাই নাকি আমি? শীতল বিস্ফোরিত দৃষ্টিতে দেখলো সামনে দাঁড়ানো মানুষটাকে। এ লোক তার মনের কথা বুঝলো কিভাবে? তার মানে আশা ভরসা নেই সত্যি সত্যি এখন পুকুরে চুবাবে। তাই সে ধপ করে বসে পড়ল। তাকে বসতে দেখে শুদ্ধ হাঁটা থামিয়ে কপাল কুঁচকে বলল, বসলি কেন? দেরি হয়ে যাবে তো, চল ওঠ। লাগবে না গিফট, বাড়ি যাব। তা বললে হয় নাকি? হয় গিফট নিবি নতুবা শর্ত মানবি, বল কোনটা করবি? কি শর্ত শুনি? শুদ্ধ তার পাশে বসলো। পকেট থেকে দিয়াশলাই আর সিগারেট বের করে জ্বালিয়ে দুটো টান দিল। তারপর শীতলের দিকে সিগারেটটা বাড়িয়ে দিয়ে বলল, নে সুখ টান দে। আজ যেন শীতলের অবাক হওয়ার রাত। এই বিশুদ্ধ পুরুষ তাকে আজ অবাক করতে করতে মারবেই বোধ হয়। সে খাবে সিগারেট? এই লোকটা কি পাগল হয়ে গেছে? তাকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে মনে করিয়ে দিল হয় সিগারেট খেতে হবে নয়তো পুকুরে চুবাবে। শীতল কিছু একটা ভেবে সিগারেটে হাত দিয়ে ছুঁড়ে ফেলার আগেই শুদ্ধ হাতটা চেপে ধরলো। তারপর তাকে চেপে ধরে সিগারেট খাওয়াতে গেলে শীতল ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। তাকে কাঁদতে দেখে শুদ্ধকে ছেড়ে দিয়ে বলল, না না। কি বললি আবার বল। সুন্দর মারকাট মুখভঙ্গি দেখে শীতল ফোফাতে ফোফাতে হাতে সিগারেট ধরলো। তারপর জ্বলন্ত সিগারেটের ঠোঁটের কাছে আনতেই ফোনের ফ্ল্যাশ জ্বলে উঠল। সেই সঙ্গে সুন্দর বলা একটি কথা, হে লেডি স্মাইল প্লিজ। হঠাৎ ফোনের ফ্ল্যাশ জ্বলে ওঠায় শীতল দৃষ্টি তুলতেই শুদ্ধ সেই অবস্থায় ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। তারপর ছবিগুলো তাকে দেখিয়ে বলল, এবার তোর কাজ হলো বাবা মাকে আমার জন্য পাত্র দেখতে বলবি। জোর করে আমাকে যাতে বিয়ে দেয় এটা বোঝাবি। ওনারা আমাকে জিজ্ঞাসা করলে আমি সবার সামনে না না করবো, রাগ দেখাবো, চিৎকার করে পরিস্থিতি ঘোলাটে করে দেব। তবুও তুই কাজ থামাবি না, যেভাবেই হোক সবাইকে রাজি করাবি। মনে থাকবে? যা বললাম পাই টু পাই করবি। যদি না করিস ছবিগুলো ৩ চৌধুরী কর্তার ফোনে চলে যাবে। শুদ্ধর করা কাজ ও কথা শুনে শীতল আহাম্মক হয়ে তাকিয়ে আছে। সে আপাতত হতবাক, হতবম্ব। খুনসুটি ঝগড়া করতে করতে সায়ন স্বর্ণ এসে পৌঁছেছে একটি পুরনো মন্দিরের সামনে। এই মন্দিরে আগে কালী মূর্তির পুজো হতো। মন্দিরের পুরোহিত রামকৃষ্ণ চরণের কাটা মুন্ডু পাওয়ার পর থেকে পুজো অর্চনা বন্ধ থাকে। তারপর নানান কুসংস্কার ছড়াতে ছড়াতে ধীরে ধীরে মন্দিরটি একেবারেই বন্ধ হয়ে যায়। কালী মূর্তি সরিয়ে অন্যত্র স্থানান্তর করা হয়। দিনে দিনে মন্দিরের পলেস্তারা ঘষে। অযত্ন অবহেলায় মন্দিরটি সৌন্দর্য হারায়, কদর হারায়।
বর্তমানে দিনেও নাকি এখানে আসার সাহস করে না কেউ, এলে নাকি গা মাথা ভার হয়ে আসে, ভয়ে শরীর শিউরে ওঠে। তবে নিস্তব্ধ এরিয়া দেখে মাঝে মাঝেই জুয়াখোরদের আনাগোনা দেখা যায়। দিনের বেলায় মন্দির থেকে দূরত্ব দল বেঁধে জুয়ার আসর বসায়, তারপর সন্ধ্যার আগে আগে ফিরে যায়। এমনই এক জায়গায় স্বর্ণ আর সায়ন এসে দাঁড়িয়ে আছে, মশার কামড়ে হাত পা জ্বলতে শুরু করেছে। সায়ন তখন শান্তশিষ্ট থাকলো, এবার তার মুখ দিয়ে গালিত ফোয়ারা ছুটতে শুরু করলো। এক পর্যায়ে রাগে গজগজ করতে করতে পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল দিয়ে বলল, ওই আমার শাওয়ার বাল মস্করা মারাও আমার লগে। আমি কি তোমার শালা লাগি? 5 মিনিটের মধ্যে আসবি, নয়তো আজ তোকে এমন থাপ দেব বাপ ডাকার সময় পাবি না, শালা বেড়াচুদা। ফোনের ওপাশে থাকা মানুষটা কি বলল শোনা গেল না, শোনার ধৈর্য নেই সায়নের। সে নিজের কথাটা শেষ করে কল কেটে হাত পা ঝাড়ছে। এক দফা মশাকেও গালি ছুড়ল সে। তাকে গালি দিতে দেখে স্বর্ণ বিরক্ত মুখে এদিক ওদিক তাকাচ্ছে। এই মানুষটা বাড়ি থাকাকালীন একরকম, বাড়ির বাইরে অন্যরকম। কতদিন বলেছে গালি না দিতে, কিন্তু শুনলে তো। তাকে এভাবে তাকাতে দেখে সায়ন আরেকটু কাজ ঘেঁষে দাঁড়িয়ে বলল, ভয় লাগছে জান? তোমার মতো ভূত থাকতে ভয় কিসের? তা ঠিক, তা ঠিক। কিছু খাবি? খিদে পেয়েছে? যদি বলি হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে কিছু এনে দিতে পারবে? পকেটে কাঁচা ছোলা আছে, খাবি? না। তাহলে আমাকে খা। স্বর্ণমুখী বিরক্তিকর শব্দ করে প্রসঙ্গ পাল্টাতে বলল, সভ্য গালি দিতে খুব কষ্ট হয় তোমার? গালি বড্র সভ্য হয় নাকি? মাথার চাঁদে গরম না হলে সেটা গালি বলে গণ্য করা হয় না জান। চিন্তা করিস না, তোকেও শিখিয়ে দিব। একদিন দেখবি তুই আমার থেকেও বড় মাপের গালির মাস্টার হয়ে যাবি। তোমার গালি রেকর্ড করে বড় মাকে শোনাবো ভাবছি। এভাবে কট খাওয়াস না জান পাখি, আমার মা সহ্য করতে পারবে না। এই কথা শুনে স্বর্ণ ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হাসলো। তাকে হাসতে দেখে সায়ন শক্ত থাবায় 2 গাল চেপে ধরে ঠোঁটে শব্দ করে চুমু খেলো। এরপর 2 গালে। স্বর্ণ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে গাল ঠোঁট মুছে কিছু বলার আগে সেখানে গাড়ি আসা শব্দ পেল। সায়ন স্বর্ণের হাত টেনে আড়ালে করে উকি মেরে ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি আটলো। তার ধারণাই ঠিক, সিদ্দিকের চেলা কনক এসেছে। ইনসানের সঙ্গে কি ঘটবে সেটার প্রমাণ হাতাতে সশরীরে উপস্থিত হয়েছে। প্রমাণ কিছু পেলে সিদ্দিককে দেখিয়ে তাকে দল থেকে বাদ দেওয়াই চমৎকার ফন্দি। কিন্তু এত কাঁচা কাজ করার মানুষ তো সে নয়। কনককে একটু খেলানো যাক, কথা ভেবে সে স্বর্ণের দিকে তাকিয়ে বলল, জান শালাকে কিছু দিয়ে আয়তো। কি দেব? চুমুটুমু কিছু? একদম জানে মেরে দেব। আমার বাগের জিনিস অন্যকে দিলে। এক কাজ করি, ওর ভবিষ্যতের উপর ঠাদা ফেলে আসি, যাতে সমন্দির পো বিয়ের পিড়িতে বসেও নিজের পুরুষত্ব নিয়ে ভয়ে থাকে। যাবে যাও, বলার কি আছে। তবে তাড়াতাড়ি এটাকে বিদায় করো, আরেক পাখি যে কোনো সময় চলে আসতে পারে। তুই এখানেই থাক, আমি যাবো আর আসবো। সাবধানে, ভুলেও বুঝতে যেন না পারে এটা তুমি। স্মরণে রেখো, আসল কাজ এখনো বাকি। স্বর্ণের কথা শুনে সায়ন সম্মতিসূচক মাথা নাড়িয়ে এক দৌড়ে কনকের গাড়ির কাছে গেল। কনক আশপাশ উকি মেরে কারো উপস্থিতি বোঝার চেষ্টা করেছে। বোকা কনক সায়নের সুবিধা করতে গাড়ির লাইটটা অফ করে গাড়ি থেকে নেমেছে। এই সুযোগেই সায়ন কনকের মাথা ওড়না পেঁচিয়ে একের পর এক লাথি বসালো প্যান্টের চেইন বরাবর। আচমকা আক্রমণে কোনো কিছু বুঝতে পারলো না, আর না নিজেকে সেভ করার সুযোগ পেল। একের পর এক লাথিতে প্রচন্ড ব্যথায় ঘোঙ্গাতেই আরেকটা গাড়ি শব্দে সায়ন ছুটে পালালো। ওটা সায়নের গাড়ি ভেবে কনক দেরি করলো না, কোনো মতে মুখ থেকে ওড়না সরিয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। যান নিয়ে বেঁচে ফিরলে পরেও ব্যথা স্থানে হাত বুলানো শোক প্রকাশ করা যাবে। এদিকে সায়ন কনকে ইচ্ছে মতো পিটিয়ে স্বর্ণের কাছে গিয়ে হাতের ইশারায় বোঝালো আসল পাখিও এসে গেছে। ততক্ষণে ওই গাড়িটা এসে থেমেছে তাদের থেকে একটু দূরে। জুলিয়া নামের মেয়েটি ড্রাইভিং সিটে বসে ইনসানকে নামিয়ে দিয়ে গাড়ি দিয়ে চলে গেল। মাল খেয়ে টাল হওয়া ইনসান জানতেও পারল না তার বর্তমান অবস্থা কোথায়। প্ল্যান করে জুলিয়া তাকে কোথায় নামিয়েছে, কেনই বা এখানে নামিয়েছে। জবাবে কিছু বলার মতো শব্দ তার শব্দ ভান্ডারে নেই। সেই বিয়ের জন্য পাগল, অথচ এতদিন এমন ভাব করতো যে বিয়ে বিদেশি না, যে করেই হোক আগে বাড়ি পৌঁছাতে হবে। এখন কিছু বললে সত্যি যদি জোর করে সিগারেট খাইয়ে দেয়, নতুবা পুকুরে চুবায়।
কোনো মতে ঘাট তেরাটাকে সঙ্গে তাল মেলানো যাক, পরেরটা পরে ভাবা যাবে। মনে কথা ভেবে শীতল শুদ্ধকে রাগালো না, বরং তালে তাল মিলিয়ে দাঁত বের করে হাসলো, বোকা বোকা হাসি আর কি। এছাড়া বাঁচার জন্য কোনো উপায় নেই। তারপরও শুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে আকাশের চাঁদের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভাবলো, শুদ্ধ ভাই হয়তো কাউকে পছন্দ করে, বিয়ে করতে চায়, লজ্জায় বিয়ের কথা কাউকে বলতে পারছে না, তাই হয়তো বোঝানোর দায়িত্ব দিয়ে দিচ্ছে। কিন্তু বিশুদ্ধ পুরুষের লজ্জা আছে এ কথা ভাবতেও তার লজ্জা লাগছে। যে কারণে অকারণে অন্যের লজ্জার পিনতে চটকায়, তার আবার লজ্জা। তাছাড়া সায়ন ভাই শুদ্ধ ভাই থেকেও বড়, বাড়ির বড় সন্তান হিসেবে সায়ন ভাইয়ের বিয়ে না হলে শুদ্ধ ভাইয়ের পথ ক্লিয়ার না। আবার সায়ন ভাই কোনো কারণে বিয়ে করতে রাজি না, অর্থাৎ অপেক্ষা আর অপেক্ষা। হলেও হতে পারে ভাবি হয়তো শুদ্ধ ভাইকে বিয়ের জন্য চাপ দিচ্ছে, বিয়ে না করলে হাত কেটে ফালা করার হুমকি দিচ্ছে। এজন্য হয়তো বিশুদ্ধ পুরুষ হঠাৎ বিয়ের জন্য এত উতলা হয়ে উঠেছে। তবে ভালোই হবে বাড়িতে একটা বিয়ের আয়োজন হলে। অনেক দিনই হলো বিয়ে বাড়ির রোস্ট লেজারা বোরহানি খাওয়া হয়নি। তবে শুদ্ধ কিংবা সায়ন যারই বিয়ে হোক, ওরা 3 বোন সেম ডিজাইনের লেহেঙ্গা কিনবে, সাজগোজ করবে চোখ ধাঁধানোর মতো করে। মনে মনে এমন কথা ভাবতে ভাবতে তার মন খারাপ দূর হয়ে গেল। ভাবলো শুদ্ধকে বিয়ে দেওয়ার ব্যাপারে বাড়ির সবাইকে খুব করে বোঝানোর চেষ্টা করবে। সে যতই হোক চাচাতো ভাই, ভাই তো। ছোট বোন হিসাবে ভাইয়ের সব কষ্ট দূর করার দায়িত্ব আছে না, সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবে সে। শুদ্ধ ভাইয়ের কষ্ট বুঝে সরল মনা শীতল কিছুক্ষণ আগে ঘটনা মাফ করে দিল। তারপর নরম দুবলাকাশ টেনে তুলতে তুলতে বলল, ভাবির ছবি দেখি। কোন ভাবে? আপনার বউ আমার ভাবি হচ্ছে না, সেই ভাবির ছবি দেখান। তোর ভাবির ছবি আমার কাছে থাকবে কেন? ও মা, নিজের বউয়ের ছবি নিজের কাছে রাখবেন না? না, রাখবো না। কেন রাখবেন না? আমার ইচ্ছে। ছবি রাখবেন না, তাকে দেখাবেনও না, তাহলে তাকে বিয়ের জন্য মরে যাচ্ছেন কেন? বিয়ের জন্য মরে যাচ্ছে তোকে কখন বললাম? বলতে হবে কেন? আপনার অবস্থা দেখে যা বোঝার বুঝে গেছি। আমার শারীরিক সমস্যা আছে, অথচ আমি জানি না। তুই জানিস আমি বিয়ের জন্য মরে যাচ্ছি, অথচ আমি মরার ফিল পাচ্ছি না। এটাও তুই নাকি পাচ্ছিস? কাহিনী কি? ছেড়ে কাজ দেখি। তা কাজিন উপন্যাস পড়ে তুই সেই কাহিনী রচনা করতে যাচ্ছিস নাকি? শুদ্ধর কথা শুনে রাগে দুঃখে শীতলের ইচ্ছে করলো হেলমেটটা দিয়ে মাথা ফাটিয়ে দিতে। মাথা ফাটানোর পর কলার ঝাঁকিয়ে হিসিয়ে বলতে, আপনার মতো ঘাটতেরা অভদ্র অশুভ পুরুষকে নিয়ে কখনো কোনো কাহিনী রচিত করব না আমি। যদি করিও তাহলে আমি খ্যাপা ষাঁড়ের বউ। এ কথা মনে মনে বললেও শুদ্ধ আন্দাজে ঢিল ছুঁড়ে গমগমে সুরে জবাব দিল, কান খুলে শোনো রাখ, বিয়ের অভাবে যদি কঙ্কাল ছাড় হয়ে যায় তবুও তোকে বউ বানাবো না। যে মেয়ে আমার কোলে হিসু করে দেয়, আর যাই হোক সে মেয়েকে আমার বউ বানানোর কথা ভাবতেও পারি না আমি। এক খোঁটা আর কতদিন দিবেন? মরার আগ পর্যন্ত। তা মরবেন কবে? প্লিজ তাড়াতাড়ি মরে যান, আমি আপনার অত্যাচার থেকে নিস্তার পাই। একা মরতে ভালো লাগছে না, চল দুজন একসাথে মরি। শীতল অগ্নি দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে আছে। শুধু পারছে না শুদ্ধকে দাঁতে তলা পিষতে। তাকে এভাবে তাকাতে দেখে শুদ্ধ মাথার নিচে হাত দিয়ে ঘাসের উপর শুয়ে পড়ল। তারপর যৌবনবতী পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে ফিসেল হাসি এঁটে বলল, প্রায় দিন স্কুল থেকে ফিরে দেখতাম ছোট মাধবকে কোলে নিয়ে ভাত খাচ্ছে, নয়তো অন্য কোনো কাজ করছে। না কারো কোলেও যেতে, আর না দুদণ্ড কাউকে শান্তি দিতে। রাত দিন শুধু কান্না করতে। ছোট মায়ের কষ্ট দেখে আমি জোর করে যদি বা একটু করে নিতাম, অমনি হিসু করে দিতে। শীতলের আর সহ্য হলো না, সে উঠে হাঁটা ধরলো। ঘুরে ফিরে একই গল্প। ছোট থাকতে সবাই এমন করে। এখন যদি জানতো ওই কাজের জন্য বছরে 36 বার করে খোঁটা শুনতে হবে, তাহলে জীবনেও তার কোলে যেত না। জয়েন্ট ফ্যামিলি থেকেও তারা বড় হয়েছে। বাসায় ছোট বাচ্চা থাকলে সবাই কোলে নেবে, আদর করবে। সেই বাচ্চা কোলে উঠে হিসু করবে, এটাই স্বাভাবিক। তার বেলায়ও এটাই কাহিনী। অথচ এই লোক সুযোগ পেলেই সেই গল্প জুড়ে দিয়ে মেজাজ খারাপ করে দেয়। সেই এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে। এখন শুনে তার কি লজ্জা লাগে না? তাও ওই একই কথা, একই গল্প। শীতল চলে যাচ্ছে দেখে শুদ্ধ ধীরে সুস্থে উঠল। ঠোঁটে বাঁকা হাসি এঁটে কাপড় চোপড় ঝেড়ে সেও পিছু পিছু গেল। হাঁটতে হাঁটতে যেখানে শুদ্ধর বাইকটা স্ট্যান্ড করা, সেখানে এসে শীতল থামলো। একটু পরে শুদ্ধ এসে বাইকে বসে আরেকটা খোঁচা মারলো। কিছু কিছু মানুষ আছে অন্যের কোলে হিসু করে বড় হয়, তারপর তার কর্মের কথা মনে করলে চটপট দেখায়। উপকার পেয়ে উপকারে যাচ্ছে তাই বলে এরা। আফসোস, দিন দিন মানুষের বিবেক পচে যাচ্ছে।
এবারও খোঁচা শুনে শীতল জ্বলে উঠলো আপন শক্তিতে। সেও ঝগড়িটে গলায় বলে উঠল, গ্যাদাকালে আমি মানুষের কোলে চড়ে হিসু করেছি, আপনি করেননি? না করিনি। আমি কারো মতো তো বেহায় না যে যার তার কোলে চড়ি হিসু করে ফোকলা দাঁত বের করে হাসবো। কি করলে হিসুর কলঙ্ক থেকে মুক্তি পাবো বলবেন প্লিজ? আপনার এই খোঁচা মার্কা কথা শুনতে শুনতে আমার কানের পোকা বের হয়ে গেছে। পোকা বের হয়ে গেছে মানে? তুই কানে পোকা বলতে নাকি? বাড়ির পেছনে তো অনেক জায়গা পড়ে আছে। দেখেন শুদ্ধ ভাই, শুধু শুধু কথা পেঁচাবেন না। আপনার পায়ে পড়ি, ছোটবেলার কাহিনী থেকে আমায় মুক্তি দিন। এ কথা শুনে শুদ্ধ বাইকে বসা অবস্থায় এক পা এগিয়ে দিয়ে বলল, আগে পা ধর। পা না ধরে পায়ে পড়ি বলে দাঁড়িয়ে থাকে এক প্রকার বেয়াদবি। একটা মানুষের কথার সাথে কাজেরও মিল থাকা জরুরি। কি আশ্চর্য, আমি তো কথার কথা বললাম। বললে যখন ধরতে কি সমস্যা? আর কলঙ্ক থেকে মুক্তির একটাই পথ, আমার বিয়ের ব্যবস্থা করা। বিয়ের এক পাশ না বেরোতেই বাপ হব। প্রতি বছর একটা করে ছানাপোনা ফুটাবো, তারপর ছানাতে হিসু করাবো তোর কোলে। আমার কোলে তুই হিসু করেছিস, আমার ছানাটা তোর কোলে হিসু করবে, হিসাব বরাবর। ঠিক আছে, তাই হবে। আমার জীবনে এখন একটাই টার্গেট, আপনাকে বিয়ে করানো। এই কথা বলে শীতল গজ গজ করতে করতে বাইকের পেছনে চেপে বসলো। তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছুটলো অজানার ধরে। রাত বাড়ছে, ধরা বাঁধা নিয়মে অজানা পথ অচেনা গন্তব্যে ছুটছে উদ্দেশ্যবিহীনভাবে। কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতেই তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো। শুদ্ধ ধমকে উঠলেও পাত্তা দিল না, বরং প্রাণ ভরে শ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে দুই হাত দুই দিকে প্রসারিত করে মিষ্টি করে হাসলো। কোন দিকে বাইক যাচ্ছে সে জানে না, যেদিকে যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তায় লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজনে ভবরেলে সাঙ্গ হতে দেরি লাগবে না। শীতল শুনল না, বরং টেনে টুনে শুদ্ধর হেলমেটটাও খুলে নিল। বাতাসে উঠতে লাগলো শুদ্ধর চুল। শুদ্ধ বেয়াদব টেয়াদব বলে ধমকালেও কিছু মনে করলো না, কারণ এ তো আর নতুন কিছু না, এসব সে রোজ শোনে। তাই আরেকটু সাহস দেখিয়ে পেছন থেকে শুদ্ধর চুল টেনে দিতে দিতে বলল, একটা কথা বলি? না। বলি না প্লিজ? না বললে পেট ব্যথা করবে আমার। কিছুদিন আগে শায়ন ভাইয়ের কাছে খুব সুন্দর দেখতে একটা ছেলে এসেছিল, আনাফ নাম। ওই ভাইয়াটার সঙ্গে আমার দেখা হয়েছিল। ভাইয়াটার শখ আপুকে পছন্দ করে, বিয়ে করতে চায়। আমার দুলাভাই হিসেবে খাপে খাপ, তাই আমি আপুর নাম্বার ওনাকে দিয়েছি, বলেছি প্রেম করে আপুকে পটিয়ে নিতে। এই কথা শোনা মাত্রই আচমকা বাইক থামাতেই তার পিঠের উপর হুমড়ি খেয়ে পড়লো শীতল। নাকে ব্যথা পেয়ে নাক ডলার আগে বাজকাই গলায় শুদ্ধ বলল, আচান আচান শখের নাম্বার চাইলো আর তুই দিয়ে দিলে? এই মহৎ কাজ কে করতে বলেছে তোকে? কেন, কি হয়েছে? আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে? ব্যর্থব কোথাকার, থাপড়ে দাঁত ফেলে দেবো তোমার। শুধু শুধু বকছেন কেন? নিজে বিয়ে পাগলা তার বেলা। এদিকে শায়ন ভাইয়াও প্রেম করে বলেছে নাকি কাউকে। কে কাকে পছন্দ করে, কে কাকে পছন্দ করে, কে কাকে ভালোবাসে, এসব দেখা ছাড়া কাজ নেই তো? এসব করতে পেলে বসে বড় করা হচ্ছে তোকে? ঘুরে ফিরে আমার চোখেই পড়ে, এটাও কি আমার দোষ নাকি? প্রায় সবার কথাই জানি, শুধু আপনারটা বাদে। আপনার কাহিনী জানলেই 16 আনা পূর্ণ হবে। শীতলের দিকে বিরক্ত চোখে তাকিয়ে শুদ্ধ বাইকটা টান দিয়ে টং দোকানের চায়ের দোকানের সামনে থামালো। দোকানটিতে চা দিতে বললে দোকানের সামনে থাকা ড্রাম থেকে এক মগ পানি তুলে শীতলকে বলল চোখে মুখে পানি দিতে, ঘুম ছুটাতে। শীতল তাই করলো। দোকানি চা বানাচ্ছে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে এগুলো জঙ্গলের দিকে। কয়েকটা পা ধাপ এগিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই অমনি তার প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেলো। ব্যথা পেয়ে নাক দোলতে দোলতে খ্যাক করে বলল, আশ্চর্য তো, খাম্বার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তুই কোথায় যাচ্ছিস? আপনার সঙ্গে। আমি কোথায় যাচ্ছি? আমি কি করে বলবো? জানিস না তুই পেছনে আছিস কেন? শুধু শুধু কথা পেঁচাবেন না। কোথায় যাচ্ছেন বলে গেলেই হয়। মূত্র বিসর্জন দিতে যাবি? গেলে আয়, গল্পে গল্পে কাজ ছাড়ি। ছি, কিসব কথাবার্তা? ছি, এর কি হলো? মূত্র বিসর্জন দিতে চেয়েছে, অন্য কিছু তো করতে চাইনি। কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলবেন প্লিজ? এ কথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ দিল না। সে দোকানের সামনে বেঞ্চে বসলো। দোকানিকে জায়গার নাম জিজ্ঞেস করলে উনি জবাব দিল। একটু পরে শুদ্ধ ফিরে এসে তাকাতেই দোকানি জানতে চাইলো, আব্বা, এটি আমাগো আম্মাজান লাগে।
তাকে আমিও চিনি না কাকা। রাস্তায় পড়েছিল, ধুলো ঝেড়ে সঙ্গে নিলাম। থাকতে চাইলে রেখে দেব, না যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব। এ কথা শুনে শীতল ভ্রু কুটি করে তাকালে দোকানি হো হো করে হেসে ফেলল। হাসলো শুদ্ধ। তারা কেন হাসলো বোধগম্য হলো না শীতলের। তারপর তারা চা পান করে পুনরায় ভবঘুরে হয়ে বাড়ি ফিরল ভোরের দিকে। শীতল কোনো মতে হেলমেট রেখে সেভাবেই এক ঘুমে দুপুর পার। একতলা বিশিষ্ট একটি বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছে মাঝ বয়সী এক লোক। নাকের ডগার উপরে মোটা কাচের চশমা, পরনে কুচকে যাওয়া পাজামা ফতুয়া, হাতে একটি ব্যাগ। ব্যাগে সম্ভবত কাগজপত্র রয়েছে। তিনি চশমা ঠেলে ভ্রু কুচকে একটু এগিয়ে এলেন। তারপর নেম প্লেটে বড় বড় অক্ষরে লেখা নামের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নামটা বিড়বিড় করে উচ্চারণ করলেন, অ্যাডভোকেট শতরূপা চৌধুরী। অবশেষে তিনি সঠিক গন্তব্যে এসেছেন। এত দূরে জার্নি করে আসা সার্থক হলো। তবে উনি কাপা হাতে কলিং বেল চাপতেই একজন যুবক দরজা খুলে হর হর করে বলল, চটি খুলে পদদলি জেরে হাগামোতা সেরে পাশে রুমে বসুন। একটু পরে ম্যাডাম এলে গলা জেরে খানিকটা কেসে নিজের সমস্যার কথাটা জানাবেন। আলোচনা চলাকালীন কোষ্ঠকাষ্ঠী রুগীর মতো কুতকুতে করবেন না। চুলকাচুলকি মুচড়ামুচড়ি ম্যাডাম একদম পছন্দ করে না, তাই এসব থেকে নিজে সংযত করবেন। ধন্যবাদ। অপরিচিত কারো কথা শুনে দরজা মুখ দাঁড়ানো লোকটি হতবাক হয়ে তাকিয়ে আছে। প্রথম পরিচয়ে কেউ কাউকে এভাবে বলতে পারে, তাও আবার এমন ধরনের কথা। ওনার বিস্ময় মাখা মুখ দেখে নাহিদের মধ্যে হেলদোল দেখা দিল না। সে সরাসরি কথা বলতে পছন্দ করে। অপ্রিয় কথা মুখের উপর চটাস করে বলার কারণে তার বাবা মাও তাকে গালি দেয়, কিন্তু অভ্যাস ছাড়তে পারে না। সে শতরূপা চৌধুরীর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োজিত 5 বছর। 5 বছরে কেসের সুবিধার্থে সে অনেক মানুষের সঙ্গে মিশেছে। 5 বছরে কেসের সুবিধার্থে সে অনেক মানুষের সঙ্গে মিশেছে। ভালো মানুষের যেমন দেখা পেয়েছে, তেমনি গুটি কয়েক ছেঁচড়াও কপালে জোটে। প্রায়ই অনেক সময় দেখা যায় অনেকে চেম্বারে এসে অন্যের সাথে গল্প জুড়ে দেয়, যেন মাছের বাজার। কার বাপের কত বিঘা সম্পত্তি ছিল, বর্তমানে কত আছে, কার ভাতিজা ডাক্তার, কোন মহিলা ননদের স্বামীর সঙ্গে ভেগে গেছে, এসব গল্পে জুড়ে বসে। এরপর ম্যাডাম একে একে ডেকে কেসের ব্যাপারে কথা বলা শুরু করলে তখন কথার মাঝে বলে বসে, সিরিয়াস কথার মধ্যে এই কথা শুনে বিরক্তির মাত্রা তরতর করে বেড়ে যায়। এমনিতেই শতরূপা চৌধুরী সময় সচেতন মানুষ। বাড়তি কথা বলা পছন্দ করেন না উনি। ওনার মতে বাড়তি কথা কাজকর্মে ঢিলেমি করে বেশি। ওয়াশরুমের চক্করে 10 মিনিটের কথাতে যদি 25 মিনিট খরচ হয় তাহলে কিভাবে হবে? এজন্যই কেউ এলে মুখের উপর এসব বলে, সচেতন করে দেয়, যাতে হাট না বসিয়ে পার্সোনাল কাজটা সেরে নেয়। এতেও সময় বাঁচে, আলাপও দ্রুত হয়। অকপটে বলা কথা শুনে লোকটা আমতা আমতা করছে। নাহিদ দরজা থেকে সরে শাহাদাত আঙ্গুল দিয়ে ওয়াশরুম দেখিয়ে বলল, ওই দিকে ওয়াশরুম। মধ্যবয়সী লোকটা সেদিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে মিনমিন করে বললেন, শতরূপা ম্যাডাম কখন আসবে? ওই দিকে ওয়াশরুম, সময় মতো চলে আসবে। আপনি কাজ সেরে ফেলুন। ঠিক আছে। অতঃপর তিনি ভেতরে প্রবেশ করে চেয়ার টেনে বসলেন। নাহিদও তার টেবিলে কাজ করতে বসলো। সামনে অনেক ফাইল রাখা। এই কেসগুলো সারমর্ম শতরূপা চৌধুরীকে জানাতে হবে, তথ্য কালেক্ট করতে হবে, এর আবার আলাদা ফাইল তৈরি করতে হবে। গতকাল রাত থেকে যে ফাইল ধরেছে সে সব কয়টাই পরকীয়া কেস। পরকীয়ার প্যাচে পড়ে ডিভোর্সও যেন ধুতবাত। নাহিদ টাইপ করতে করতে মধ্যবয়সী লোকটার দিকে একবার তাকালো। দেখে মনে হচ্ছে ভদ্র গোছের ভদ্র মানুষ। বাকিদের মতো ফিস পাস না করে চুপটি করে মেঝের দিকে তাকিয়ে আছে, গভীর ভাবনায় বিভোর। নাহিদ কি মনে করে হাতের কাজ থামিয়ে ওনাকে ডাকলো। ডাকটা শুনে উনি ভদ্রতা বজায় রেখে নাহিদের সামনে চেয়ারে বসলো। নাহিদ হাঁক ছেড়ে কদর নামে একটা ছেলেকে ডেকে 2 কাপ চা দিতে বলে ওনাকে বলল, কোথায় থেকে এসেছে? মাদারীপুর থেকে। অনেক দূর? গতকাল রাতে বের হয়ে এখন পৌঁছালাম। আসলে বাবা, ধৈর্য আর কুলায় না বলেই আসতে বাধ্য হয়েছি। কেন, কি সমস্যা? মেয়ের জামাই খুব অত্যাচার করে, কথায় কথায় আমার গায়ে হাত তোলে, আমার জায়গা জমি তার নামে লিখে দিতে বলে। মেয়ে প্রতিবাদ করায় পরশুদিন সে আমার গিন্নির হাত পুড়িয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়ে কয়জন কাকা? আপনি কি করেন কাকা? নাম কি আপনার? ও, তা এখন কি করতেছে? একটাই মেয়ে আমার, সঙ্গদোষে পালিয়ে বিয়ে করছিল। গিয়ে দেখে ছেলের বাড়ির ঘর কিছুই নাই। ছেলে বস্তির টোকায়, বস্তিতে এক আত্মীয়ের বাসায় থাকে। পরে সব কিছু জানাজানির পর
আমার বাড়িতে উঠেছিল। আমারও একটা আদরের মাইয়া। কষ্ট দেখতে না পেরে আমিও সুযোগ দিয়েছিলাম। ভেবেছিলাম ছেলের মতো তাকে সঙ্গে নিয়ে বেড়াবো, কাজ জোগাড় করে দেব। সরল মনে এসব ভেবে ঘরে তুলেছিলাম। এখন মেয়ে জামাই আমাকেই বাড়ি ছাড়তে বলে, মারধর করে। আমার নাম খালেক ব্যাপারী। আমি বেসরকারি একটা স্কুলে শিক্ষকতা করতাম। গত বছর অবসর নিয়েছি। ও তা এখন কি করতে যাচ্ছেন? আমাকে সায়ন বাবা পাঠিয়েছে। ম্যাডামের সঙ্গে নাকি কথাও হয়েছে। এখন ম্যাডাম আমাকে যা বলবে, যেভাবে বলবে আমি সেইভাবে ব্যবস্থা নেব। কোন সায়ন? ম্যাডামের বড় ভাই ছেলে শাহরিয়া চৌধুরী সায়ন? জি। ওনাদের এই কথোপকথনের মাঝে গাড়ির হর্ন শোনা গেল। শতরূপা চলে এসেছে দেখে নাহিদ বের হলো। সে বিনয়ীভাবে সালাম দেওয়ার আগেই বাইরে অনেক মানুষের কথা শুনতে পেল। দু একটা বাংলা গালিও কানে এসে বিঁধল। শতরূপা নিজের চেম্বারে চলে গেলে নাহিদ কৌতূহলবশত মূল ফটকের দিকে তাকালো। ইশারায় দারোয়ান থেকে জানতে চাইলো ঘটনা কি। দারোয়ান জানালো, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর বাড়ির সামনে মাছের নাড়ি বুড়ি গোবর পচা ডিম ছুঁড়ে মারে। এসবের কারণে ওই বাড়ির দুই বুড়ি দুজনের ঘনিষ্ঠ বান্ধবী। এরপর হয়েছে যা, কোনো কিছু নিয়ে ঠুকাঠুকি হলেই তারা একে অপরের বাড়িতে ন্যাস্টি জিনিসপত্র ছোড়াছুড়ি করে। আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না। তাদের ঝগড়া দেখে ঝগড়া থামাতে গেলে রেগেও যায় তারা। এ কথা শুনে নাহিদ কোনো প্রতিক্রিয়া দেখালো না। মনে মনে দোয়া করলো এমন ঠ্যাঙ্গা মারা বন্ধুত্বগুলো আজীবন বেঁচে থাকুক। দুপুরের পর ঘুম থেকে উঠেছে শীতল। ক্ষুধার চোটে এখন চোখে ঝাপসা দেখছে। কোনো মতে গোসল সেরে দৌড়ে নিচে নেমেছে সে। কোনো কথা না বলে রান্নাঘর থেকে খাবার নিয়ে ঝটপট খেতে বসলো। প্রথম লোকমা মুখে পুড়ে চিবোতেই বাইরে থেকে শুদ্ধ এলো। লাট সাহেব বসলো সিঙ্গেল সোফায়। বড় মা পানির গ্লাস এগিয়ে দিলে ঢক ঢক করে খেলে সোফায় গা এলিয়ে দিল, যেন যুদ্ধ জয় করে কেবল ফিরেছে। সেন্টার টেবিলের ওপর রাখা ব্যাগ খুলতে খুলতে সিতারা চৌধুরী বললেন, সব এনেছিস বাপ? বাদ পড়েনি তো কিছু? দেখো আগে, কিছু বাদ পড়লে জানাও, এনে দেওয়া যাবে। ওরা কখন আসবে জানিয়েছি কিছু? সন্ধ্যার পরপরই চলে আসবে। আচ্ছা। এভাবে দুই গিন্নি আর শুদ্ধর মধ্যে টুকটাক কথাবার্তা চলছিল। শারাফাত ও সাফওয়ান চৌধুরী অফিসে। সাম্য সৃজনকে দুপুরে খাইয়ে জোর করে ঘুম পাড়িয়েছে সিরাত। তখন সিমিন আর শখকে নামতে দেখা গেল। কি নিয়ে কথা বলতে বলছে নামছে তারা। সিমিন শখকে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই শুদ্ধ শখকে বসতে ইশারা করলো। শখ মা চাচির মুখের দিকে একবার তাকিয়ে ধীরে সুস্থে বসলো। তবে মুখ চুপসে গেছে তার। বুঝতে বাকি রইল না শুদ্ধ সিরিয়াস কিছু বলবে তাকে। জরুরি কিছু বলার থাকলে সে এভাবে ডেকে পাঠায়। আবারও বিয়ের ঝামেলা পড়তে হবে কিনা ভেবে বুকের ধুকপুকানি বেড়ে গেছে তার। বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে যখন শুদ্ধ বলল, পড়াশোনা কেমন চলছে? ভালো। আমি বারবার এক কথা জিজ্ঞেস করব না, তবে এখন যা জানতে চাই আশা করি সরাসরি জবাব দেবে। কাউকে পছন্দ করিস? আমি পড়াশোনা করতে চাই ভাইয়া, বিয়ে করতে না। এটা কি আমার প্রশ্নের আনসার হলো? না। কি না? পছন্দ নেই। ভেবে বললি? পরে অন্য গান গাইতে যেন না শোনে। এখনো সময় আছে, ভেবে জানা। তেমন কেউ নেই। সন্ধ্যার পর গেস্ট আসবে, দেরি থাকিস। এঙ্গেজমেন্ট করা থাক। 1.5 বছর পর আহনাফ ফিরলে বিয়ে সম্পন্ন করা হবে। আহনাফের কথা শুনে শখ দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো। কিন্তু এখন বিয়ে করতে চায় না সে। বিয়ের পর বেশিরভাগ মেয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়। ছোট থেকে তার স্বপ্ন ডাক্তার হওয়া। এতদিন সে যেভাবেই নিজেকে গড়ে তুলেছে, এমনকি একটা ছেলে জ্বালাতন করায় মিথ্যা কথা বলেছিল যে তার বফ আছে। শীতলের সামনে কথাটা বলায় বাড়ির সবার কাছে সে কথা পৌঁছে গেছে। সবাই ভাবে তার পছন্দ আছে, কিন্তু তেমন কিছু না। এ অবধি অনেক ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, কিন্তু কেন জানি কারো প্রতি অনুভূতি জাগেনি। মনে হয়নি মানুষটা একান্তই নিজের মানুষ, আরাধনার মানুষ। শখ আর একটা কথাও বলল না, চুপ করে বসে রইল। তখন সিরাত তার কাঁধে হাত রেখে বললেন, ছেলেটা খুব ভালো, আমাদের সবার বেশ পছন্দ। তোরা খুব ভালো থাকবি। মোট কথা তোরা পড়াশোনা নিয়ে আহনাফ এবং তার পরিবারের কারো কোনো সমস্যা নেই। বরং তুই চাইলে তোকে বাইরের দেশ থেকে ডাক্তারি পড়া কমপ্লিট করাবে। বড় ভাইয়া বাসায় আসেনি? না, তবে আহনাফ নাকি সায়নের কাছে আগে প্রস্তাব দিয়েছিল। সায়ন তোর বাবাকে জানিয়েছে। তোর বাবা ছেলেও তার পরিবারের খোঁজ খবর নিয়েছে, শুদ্ধও চিনে।
সেও বলেছে ছেলেটা অমায়িক। তারপর আহনাফের বাবা একদিন তোর বাবার অফিসে গিয়ে আবার ও প্রস্তাব রাখে আহনাফ নাকি চলে যাবে, যাওয়ার আগে কিছু করে যেতে চায়। তাই ভেবেচিন্তে দু পরিবার এনগেজমেন্ট করিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। এভাবে টুকটাক কথা হচ্ছিল শখকে নিয়ে, রোজই হয়। তাই সেদিকে না তাকিয়ে শীতল খাওয়াতে মন দিয়েছে। পছন্দের ডিশ পেয়ে অন্যদিকে তাকানোর সময় নেই। কিন্তু আহনাফ নামটা কর্ণকুহরে পৌঁছাতেই মাথা তুলে তাকালো, খেতে খেতে মিটিমিটি হাসলো। যাক, আহনাফ তাহলে তার দুলাভাই হবে। এঙ্গেজমেন্টের কথা শুনে প্লেট দিয়ে গেল সবার কাছে। এঙ্গেজমেন্টের কথা শুনে প্লেট নিয়ে গেল সবার কাছে। ধপ করে বসলো শুদ্ধের পাশের সোফায়। তারপর গদগদ হয়ে বলল, আপু, তোমাদের দুজনকে যা লাগবে না পুরাই রাত জোটক। বড় ভাইয়ের সামনে একথা শুনে শখ লজ্জায় মুখ কাচুমাচু করে বাহানা দেখিয়ে উঠে গেল। ব্যাগ হাতে সিতারা সিরাত গেলেন রান্নাঘরের দিকে। শুদ্ধ ফোন কল করছে দেখে শীতল বলল, ভাইয়া বাজারে গিয়েছিলেন? হুম। আমার জন্য রসমালাই এনেছেন? না। কেন জানেন না আমি রসমালাই কত পছন্দ করি? তা জেনে আমি কি করব? তোকে দেখতে আসছে যে, তোর দেখতে আসছে যে, ঘটা করে তোর জন্য হাবিজাবি আনতে হবে? এক বোনের জন্য আরেক বোনকে অবহেলা করতে পারেন না, এটা অন্যায়। আমাকে রসমালাই এনে দিন। আমি তোর বাপের চাকর? তোকে রোজ রসমালাই গেলানোর জন্য আমাকে টাকা দেয় তোর বড় আব্বু? নাকি তুই আমার মালকিন, যে যা বলবি আমাকে তাই শুনতে হবে? কোনোটাই না। তাহলে ভাগ এখান থেকে। এ কথা শুনে শীতল মুখ ভোতা করে সেখান থেকে উঠে রান্না করে গেল। গেস্টদের জন্য কয়েক ধরনের মিষ্টি আনা হয়েছে। সিতারা সেসব তুলে রাখছে। তাকে রান্নাঘরে দেখে দুটো মিষ্টি প্লেটে তুলে দিলেন সিতারা। সে মিষ্টি হেসে পুনরায় ফিরে গেল ডাইনিং টেবিলে। দুই পা নাচাতে নাচাতে মিষ্টিতে কামড় বসিয়ে কিছু ভাবলো। সে কদিন যাবৎ কাজিন রিলেটেড উপন্যাস পড়তে শুরু করেছে, তাও আবার নজর এড়িয়ে চুপি চুপি। শুদ্ধ দেখলে খবর আছে তার। তবে যেই বইটা পড়ছে সেখানে নায়ক সবসময় নায়িকাকে বকে মারে, আবার যখন যা চায় তাও এনে দেয়। অথচ এই বিশুদ্ধ পুরুষ এত মারে বকে কিন্তু যা চায় তা এনে দেয় না, বরং আনার জন্য জেদ দেখালে দু থাপ্পড় মেরে দেয়। ইস, বাস্তব জীবনের গল্প কেন যে উপন্যাসের মতো সাজানো হয় না। বিকেল পেরিয়ে সন্ধ্যা। অনিন্দ ধরনের বুকে নেমেছে নিকষ কালো আধার। ব্যস্ত নগরীর মানুষগুলো ছুটছে আপন গৃহালয়ে ফেরার তাড়ায়। ফলস্বরূপ পথে ঘাটে বেঁধেছে অসহ্যকর জ্যামে চক্করে পড়ে আধ ঘন্টার পথ 2.5 ঘন্টায় পার করে কিছুক্ষণ আগেই বাসায় ফিরেছেন সারাফাত চৌধুরী। ক্লান্ত পরিশ্রান্ত দেহ ফিরে ফ্রেশ না হয়ে আগে শখকে রুমে ডেকেছেন। শুনেছেন বিয়ের কথা শুনে থেকে মেয়ে মনমরা হয়ে বসে আছে। হ্যাঁ না কিছুই বলেনি মেয়েটা। মেয়ে যে এখন বিয়ে করতে চায় না এ কথা উনিও জানেন, কিন্তু আর কতদিন মেয়েকে ধরে বেঁধে রাখবেন? মেয়ে হয়ে যখন জন্মেছে তাকে পরের ঘরে যেতেই হবে। মোট কথা, শখ ওনার বড্ড আদরের মেয়ে। 2 ছেলের পর খুব ইচ্ছে ছিল এবার একটা মেয়ে হোক, বাবা বাবা করে ডেকে বুকে ঝাঁপিয়ে পড়ুক, আদুরে আবদারে অতিষ্ঠ করে তরুক, মিষ্টি সুরে শাসন করুক, বকা দিক, পছন্দের কিছু না পেলে দুগাল ফুলিয়ে বসে থাকুক। কিন্তু ওনার মনের কথাটা সিতারাকে কখনোই বলা হয়ে ওঠেনি, কারণ সায়ন শুদ্ধ হওয়ার সময় সিতারার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছিলেন। সহধর্মণীর কথা চিন্তা করে মনের কথা চেপেই রেখেছিলেন। কিন্তু শুদ্ধ হওয়ার কয়েক বছর পরে একদম অনাকাঙ্ক্ষিত শখের আগমন ঘটে। বুকে পাথর চেপে সিতারাকেও বলেছিলেন জীবনের ঝুঁকি না নিতে, কিন্তু সিতারার মেয়ের শখ ছিল। এত বলে কয়েও ওনাকে বাচ্চা নষ্ট করাতে রাজি করানো যায়নি। ফলে দিন দিন প্রেগনেন্সির জার্নি আরো কষ্টকর হয়ে ওঠে। ডেলিভারি ডেট যতই ঘনিয়ে আসছিল উনিও নেতিয়ে পড়েছিলেন। শরীরের হাল বুঝে কাঁদতে কাঁদতে ওনাকে দ্বিতীয় বিয়ের পারমিশন দিয়েছিলেন। তারপর সিতারাকে আবার ঝুঁকি নিতে হয়। মা ও মেয়ে দুজনেই জীবনযুদ্ধে জিতে একটা সময় স্বাভাবিক হয়। মেয়ের পুতুল মুখটা দেখে সব সহ্য করে নেন দুইজনই, এবং শখের মেয়ের নামটাও উনি রাখেন। দিন যায় দিন আসে, দেখতে দেখতে সময় কাটতে থাকে। ছোট শখও বড় হতে থাকে। ওনার ছোট ভাইদের ঘর আলো করে সন্তানরা আসে। একটা সময় চৌধুরী নিবাসও ভরে ওঠে প্রাণবন্তন প্রাণদের চঞ্চল কলকলানিতে। সময়ের সাথে পাল্লা দিয়ে তারাও বড় হতে পারে। একটা কথা না বললেই নয়, উনি বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে এটা বুঝেছেন, ছেলেরা যদি হয় বাবার শক্তি, মেয়েরা হয় মায়া।
কলিজার একাংশ থাকে মেয়েরা, মেয়েদের মুখ জুড়ে থাকে জান্নাতি সুখ, তাই বাবারাও চুপ করে সয়ে যায়। এক পৃথিবী সমান দুঃখ। এই মুহূর্তে বাবার সামনে মুখে হাসি এঁটে চুপটি করে বসে আছে শখ। সে বরাবরই শান্ত স্বভাবের, কথাবার্তা বলে ছোট ছোট করে ধীরে সুস্থে। তার মুখ হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আঁখি জোড়া, অশ্রু জলে টইটুম্বুর, মনটাও অভিমানে পূর্ণ। মেয়ের মুখটা দেখে শারাফাত চৌধুরীর বুকটা মোচড় দিলেও স্বাভাবিক রইলেন। কিছুক্ষণ মেয়ের মুখের পানে চেয়ে আদুরে স্বরে ডাকলেন, মা। বাবার স্নেহ মাখা ডাক শুনে শখের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে খুব করে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু এ কাজ কি আর সাজে?